বিশ্বায়নের এই যুগটায় আমরা আসলে কেউই কাউকে রেখে বাঁচতে পারবো না। অন্ততপক্ষে এই মহামারী আমাদের এই বিশাল শিক্ষাটা দিয়ে গেছে। তবে এর মধ্যে ভালো কিছু দিক আছে। আমাদের প্রকৃতি নিজেকে রিসেট করবার একটা সুযোগ পেয়েছে। অন্ততপক্ষে যেই হুমকির মধ্যে ছিলাম, প্রতি বছর তাপমাত্রা, বৈশ্বিক উষ্ণায়ন যেভাবে বাড়ছিল, কিংবা দক্ষিণ মেরু বরফগুলো যেভাবে ঠিক গলে পানির উচ্চতা বাড়াচ্ছিল, তা থেকে কিছুটা হলেও গতিটাকে আমরা শ্লথ করতে পেরেছি। প্রকৃতির তার নিজের নিয়মেই নিজেকে খাপ খাইয়ে নেবার চেষ্টা করেছে। তবে এই বাস্তবতা থাকতে পারে না। আমরা জানি পৃথিবী স্বাভাবিক হচ্ছে, তাই দূষণের মাত্রাও ঠিক সেই স্বাভাবিকভাবেই বাড়বে এবং জলবায়ু ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব নেতারা যখন জলবায়ু প্রসঙ্গে আন্তর্জাতিকভাবে সরব রয়েছেন, আমাদের বর্তমান প্রজন্ম কী ভাবছে তাই জানবার চেষ্টা করব। তাই ভয়েস টিম সহ জুলহা জুবায়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে এসে কথা বলবার চেষ্টা করছি। আজ তাদের এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট আমাদের সাথে আছেন, যাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো বিষয়টিকে তারা কীভাবে দেখে। একটু এখানটা থেকে শুরু করতে চাই। আমরা বর্তমান যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছি, যেখানে বৈশ্বিক নেতারা একত্রিত হয়েছিলেন গ্লাসগোতে, আমরা সবাই জানি প্রসঙ্গটি। সেই জলবায়ুর দৃষ্টিকোণ থেকে যদি একটু বলি, কি মনে হয় বৈশ্বিক জলবায়ু ঠিক কোন প্রান্তে দাঁড়িয়ে আছে? আমাদের চারিপাশের এখন যে অবস্থা, এটি প্রচণ্ড শোচনীয়। বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা খুব বেশি বেড়ে গেছে, যেটা এখন কমানোই আমাদের দায়িত্ব। এবং মিথেন গ্যাস এবং মেল্টিং আইস, সাগরের যেসব প্রবলেম, লবণাক্ত পানি, এগুলোই আমাদের পরিবেশটাকে নষ্ট করছে। আর এগুলোর জন্য দায়ী আমরা। এগুলোকে সমাধানের জন্য আমরাই আছি। আচ্ছা, সমাধানের পথটা হাঁটবো, তার আগে একটু সংকটটা আমরা জানতে চাই। একটু এখানে আসি। এই যে বললাম এগুলোর জন্য দায়ী আমরা, সত্যিকার অর্থেই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর কি খুব বেশি দায় আছে? যারা আন্ডার ডেভেলপিং বা ডেভেলপ কান্ট্রিগুলোর বেশি আর কি মানে জড়িত মানে পলিউশনের ক্ষেত্রে, কারণ তারা বেশি বেশি ফসিল ফুয়েল ইউজ করতেছে, বেশি বেশি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, বারবার ইন্ডাস্ট্রি, নতুন নতুন ইন্ডাস্ট্রি বিল্ড আপ হচ্ছে। তো এদের অবশ্যই জ্বালানি হিসাবে ফসিল ফুয়েল দরকার। তো এগুলা যদি ফসিল ফুয়েল বের হয়, ফসিল ফুয়েল জ্বালানির ফলে তো কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে। তো আমি মনে হয়, আমার জানা মতে বা আমার যতটুকু মনে হয় যে নিম্ন আয়ের দেশগুলোর ক্ষতি মানে আর কি কম, মানে প্রাধান্যতা আর কি কম এই ক্ষেত্রে, দায় কম। কিন্তু সাফার করছে আমরা পুর মানে এরিয়া যারা এরাই। একটু যদি সেক্ষেত্রে আমরা আমাদের বর্তমান অবস্থার দিকে দেখতে চাই, আমাদের মতো নিম্ন আয়ের দেশ যে আছে বা মধ্য আয়ের দেশে যারা উন্নীত হয়েছে, এরকম দেশগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কনস্ট্যান্ট একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। ঢাকার দিকে চোখ দিলে আমরা তাকাতে পারবো, প্রচুর মেগা প্রকল্প ঢাকায় কিন্তু চলছে, যার জন্য ধুলাবালির মাত্রা বেড়েছে। একই সাথে দেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, প্লাস্টিক মেল্টিং ইন্ডাস্ট্রিও হচ্ছে। সো উই আর পলিউটিং দ্য এয়ার অ্যাজ ওয়েল। তাহলে এই যে এখান থেকে বললো আমাদের খুব বেশি দায় নেই, কথাটা কতখানি সমর্থন করবে? এখন বেসিক্যালি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এমন একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে মানে পুরো ওয়ার্ল্ডের জন্য। এখন আমরা হচ্ছে একটা কান্ট্রি যদি আমরা বলি যে হচ্ছে না এই কান্ট্রির জন্য ফল্ট না, অথবা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য হচ্ছে রিজন, বাট আমরা যে হচ্ছে আপাতত আন্ডার ডেভেলপিংয়ের কান্ট্রির মধ্যে আগাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আগাচ্ছি। সো এতে অবভিয়াসলি আমরা অলরেডি প্রবলেমগুলো জানি অলরেডি। সো আমরা ওইটা যদি না জেনে হচ্ছে এই কাজগুলো করতেছি, যে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিফারেন্ট পলিউটিং ফ্যাক্টসগুলো আমরা জেনেও কাজ করতেছি, এটা আমাদের এনভায়রনমেন্টের অবভিয়াসলি উপরে এফেক্ট পড়বে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। মানে এয়ার পলিউশন যেমন হচ্ছে ঢাকা আপাতত হচ্ছে সেকেন্ডে হচ্ছে আমাদের পলিউশনের দিক থেকে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এখন সেকেন্ড পজিশনে রয়েছে। আর এটা আমাদের জন্য অবভিয়াসলি ক্ষতিকর, আর এটা হচ্ছে আমাদের দেখতে হবে যেটা আমাদের কীভাবে কমানো পসিবল হচ্ছে। সংকটটা কতখানি তীব্রতা একটু আগে জানবার চেষ্টা করব। এই যে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, এই যে একটা ডিলেমার মধ্যে আমরা আছি, কেউই কিন্তু আসলে মুক্তি পাবো না এটা থেকে। কোনো এক ঘরের কোনো এক প্রান্তে আগুন লাগলে সেই আগুন পুরো ঘর অবধি ছড়াবে, এটা আমরা সবাই জানি। এই যে বর্তমান প্রেক্ষাপট, উন্নয়নশীল বিশ্বর যেই পদক্ষেপটা নেওয়ার কথা ছিল, যে দায়টা নেবার কথা ছিল, তারা নিচ্ছে কিনা, কি মনে হয়? ডেভেলপমেন্ট যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো ম্যাক্সিমাম কিন্তু দায়ী হচ্ছে আপনার গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। আর এখন থেকে বাংলাদেশ যেটা ডেভেলপিং কান্ট্রি বলে আমরা জানি, এখন সেটা কতটুকু ডেভেলপ করছে সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ এটাতে কতটুকু দায়ী বা কতটুকু সংকটপূর্ণ জায়গায় আছে। বাংলাদেশে যদি আমরা দেখি যে ঢাকা সিটিতে, যে একটু আগে ও বললো যে ঢাকা সিটি হচ্ছে পৃথিবীতে এখন দ্বিতীয় অবস্থানে আছে যেখানে বসবাসের অযোগ্য হিসেবে। আর ঢাকা সিটিতে আমাদের বাংলাদেশের এয়ারে সীসা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু মানব শরীর বা প্রাণী, আমি মানব শরীর নিয়ে বলি, মানব শরীরের জন্য খুবই হার্মফুল। আর যার কারণে যেখানে আপনি সুইজারল্যান্ডের কথা চিন্তা করেন, সেখানে তাদের জীবনায়ু 85 বছর, আর বাংলাদেশে সেখানে মেয়েদের ক্ষেত্রে মেবি 68 আর ছেলেদের ক্ষেত্রে 65।
না, এটা বেড়ে 73 হয়েছে। এই 73 দিয়ে কি পুরো দেশ বিচার করা যাবে কি না? নো, নেভার। আমরা গ্রামের যে এরিয়াগুলো সেখানে আমরা ফ্রেশ এয়ার পাচ্ছি, বাট সেটা খুবই রেয়ার। আর কিন্তু যে আরবানাইজেশন যে এরিয়াটা, সেখানে আমরা কখনোই ফ্রেশ এয়ারটা ইনহেল করতে পারছি না। সেখানে আমরা যখন নিঃশ্বাসটা নিচ্ছি, আমাদের যেখানে অক্সিজেন দরকার, সেখানে আমরা ম্যাক্সিমাম সময় মিথেনটা পাচ্ছি, সীসাটা কার্বন পাচ্ছি, মনোক্সাইড পাচ্ছি, হ্যাঁ, কার্বন কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইড পাচ্ছি, কার্বন মনোক্সাইড পাচ্ছি। এর কারণে কিন্তু পুরা দেশটা বা পুরা কান্ট্রিটাই এর মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং। একটু এই জায়গাটা আসি। আমি সুইজারল্যান্ডের সাথে নিজেদের তুলনা দিতে চাই না, আমি আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে তুলনা দিতে চাই। আমি দিল্লির ঘটনাটা মনে করাতে চাই। দীপাবলির পরে যে অবস্থাটা দিল্লির হয়েছে, আসলে আমাদের কারো কাম্য না। দিল্লি থেকে তো ভালো আছে বাংলাদেশ, তাহলে তো বাংলাদেশ ভালো আছে নাকি, কি মনে হয়? জি, আমার কাছে মনে হয় যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া, সেখান থেকে আমরা অনেকটা ভালো আছি। কারণ দিল্লির কথা যদি আমরা বলি, তো দেখা যায় যে তাদেরকে আমি এপাশ থেকে ওপাশ কিছু দেখতে পাচ্ছি না, একটা ধুলোবালির কারণে, একটা পুরো একটা ফগে একটা এরিয়া। সো বাংলাদেশ সেদিক থেকে ঠিক আছে, তবে এটা কতদিন ঠিক থাকবে সেটা একটা প্রশ্ন। যেভাবে বিশ্ব সবাই সজাগ দৃষ্টিতে দেখছে যে কার্বন ডাইঅক্সাইড এমিশন, মিথেন, এছাড়া এনভায়রনমেন্ট যেভাবে পলিউট হচ্ছে, এটা সত্যি মানে আমরা আশা করতে পারি না যে আগামী 10 বছর পর আমাদের কি হবে। তো আমাদেরকে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে। প্রতিবেশী দেশ থেকে আমরা ভালো আছি, এটা আপাতত আমরা বলতে পারি। নেক্সট কি হবে এটা নিয়ে স্যার তুষ্ট হওয়ার সুযোগ আছে কি না? প্রতিবেশী রাষ্ট্র থেকে ভালো আছি বলে কি আসলেই ভালো আছি? আমার পলিউশনের মাত্রা হয়তো এয়ার ইন্ডেক্স কোয়ালিটি একটু বেটার, কিন্তু তাতে করে কি সত্যি ভালো আছে জলবায়ুর অবস্থা বাংলাদেশে? জলবায়ুর যদি ইতিহাস দেখেন, আসলে পৃথিবীর পলিউশনের ইতিহাস, যখন মানব সভ্যতা এখানে বিচরণ শুরু করেছে তখন থেকে আসলে পলিউশনের যাত্রা শুরু হয়েছে। এখন সেই দিক থেকে বিচার করলে পলিউশন, যে আগেকার পলিউশনটা ছিল, এটা ছিল লোকাল অনেক বেশি, এবং এর স্প্রেডনেসটা যদি দেখি বা এর বিস্তার, সেই বিস্তারটাও অনেকটা লোকালই ছিল। কিন্তু এখন বর্তমান যে বৈশ্বিক অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, বা আমাদের হিউম্যান সিভিলাইজেশনের যে মানে বর্তমান অবস্থান, সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি না যে আসলে আমাদের সেই লোকাল পলিউশনটা গ্লোবাল স্প্রেড করছে না, এই পলিউশনটা এখন গ্লোবাল হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমরা যদি পার্শ্ববর্তী দেশে ভালো মানে খারাপ আছে, আমরা ভালো আছি, আমার স্টুডেন্ট যেটা বললো, সেই প্রেক্ষাপট থেকে আমি যদি আমার একটা কনক্লুশন টানি এখানে যে হ্যাঁ আমরা ভালো থাকতে পারবো, সেটা বলা মুশকিল। কারণ হচ্ছে আমরা বলছি যে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, সেটা তো এয়ারের মাধ্যমে স্প্রেড করছে, এবং তারা খুব দ্রুত স্প্রেড করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এইটা একটা প্রবলেমই আমরা সামনে ফেস করবো আমার কাছে মনে হচ্ছে। একটা সময় ম্যাডাম চায়নার কথা খুব বলা হতো যে বায়ু দূষণের জন্য চায়না বিশাল অংশে দায়ী, এবং চায়না কিন্তু তার সেনাবাহিনীকে ডিপ্লয় করে সবুজায়ন করেছে, যা বিশ্বের বুকে একটা বিরল ইতিহাস। এই যে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন, পুরো বিশ্বের কি এরকম ট্রান্সফরমেশন হওয়ার সুযোগ আছে কি না? আমি মনে করি সম্ভব সেটা। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা টেকসই কোনো, যখন উন্নয়নের কথা বলতেছি, আমরা সাস্টেইনেবিলিটির কথাটা বলতেছি, তখন আমরা এই ধরনের নতুন নতুন প্রযুক্তি, যেটা কিনা আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টকে ক্ষতি না করে কোনো আমরা যেন উন্নতিটা করতে পারি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারি, সেটা। কিন্তু এখানে আমাদের এসডিজির যে কনসেপ্ট ছিল, আপনি জানেন যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, হ্যাঁ, লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে না রাখা। এখানে যেন আমাদের লোকালাইজেশন, যেটা এইচডিজির যে লোকালাইজেশন, সেটা যেন আমরা পারফেক্টলি করতে পারি, যে আমরা কোনো জায়গাকে বেশি ফোকাস করতেছি, কোনো জায়গায় কম ফোকাস করতেছি, এটা যেন না হয়। এটা যেন সবার জন্য সমতার, যেটা সবাই যেন অ্যাক্সেস করতে পারে, সেটা যেন আমাদের আসলে থাকে আমাদের মাথায়। স্যার, আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গ একটু জানতে চাই। প্রতিদিন আমরা শত সহস্র কোটি টাকা ব্যয় করছি যাতে করে মঙ্গল গ্রহে বসবাস করা যায় কিনা এটা আমরা খুঁজে বের করতে পারি, মঙ্গলের আবহাওয়া মানব জীবনের জন্য উপযোগী কিনা এটা বের করতে পারি। আবার সেই আমরাই এই পৃথিবীকে প্রতি মুহূর্ত হুমকির সম্মুখীন করছি। আসলে ঘটনাটা কি ঘটাচ্ছে মানব চরিত্রের এই দিকটাকে, বা আবহাওয়া পরিবর্তনের সাথে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আমি যেটা বলতে চাই যে আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলছি, আমার অলরেডি যেটা এক্সিস্টিং আছে সেটা নিয়ে আমি শিওর কিনা, এবং আমি যখন টেকনোলজিকে ইমপ্রুভ করে আরও অন্য কোনো সোর্সের দিকে তাকাচ্ছি, সেটা আসলে সাস্টেনেবল হবে কিনা, এবং সেটার নিশ্চয়তা কতটুকু, সেটা আমার মনে হয় দেখার বিষয়। অলরেডি যা আছে সেটা আমরা কীভাবে রাখতে পারছি, এবং যা আমাদের কাছে এখনও নেই সেটার নিশ্চয়তা কতটুকু, আমার মনে হয় সেটা ভেবে দেখার বিষয়। এবং আমার কাছে অলরেডি যেটা আছে সেটাকে আমি কীভাবে সাস্টেইন করতে পারি। আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলি, উন্নতির কথা বলি, সেক্ষেত্রে আমার অবশ্যই সেটার সাথে মানুষ জড়িত।
সেটার সাথে আমার পরিবেশ, মানুষ যে পরিবেশে আছে সেই পরিবেশ জড়িত, এবং সেক্ষেত্রে অর্থনীতি জড়িত। আমি বেঁচে থাকতে হলে অবশ্যই আমার ইকোনমিক গেইন দরকার, বাট এই জিনিসটাকে ইকোনমিক গেইন করতে গিয়ে আমি কি আমার পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছি কিনা, এবং সেই পরিবেশ অবশেষে আমাকেই আঘাত করছে কিনা, সেটা আসলে ভেবে দেখার বিষয়, এবং যেটাকে আমরা আসলেই টেকসই উন্নয়নের সাথে রিলেট করতে পারি। সো আমার মনে হয় এই অন্য গ্রহে কি আছে বা সেটা দেখার থেকে আসলে আমার নিজের ঘরে কি আছে সেটা দেখাটা মুখ্য বিষয়। চমৎকার। গ্লাসগো সম্মেলন, গ্লাসগো 26, COP 26 যে সম্মেলন, সেই সম্মেলনের একটা ইঙ্গিত এই মুহূর্তে টানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন যাতে করে উন্নত বিশ্বের যারা নেতা আছেন অবশ্যই তাদের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণ নিশ্চিত করে। তবে বাস্তবতা হচ্ছে যে শেষ প্রশ্নটি করলাম, মঙ্গল যাত্রা বা মঙ্গল বিজয়ের যে ব্যয়টা হচ্ছে তার অল্প একটি অংশই যদি ব্যয় করা হয় তবে পৃথিবীকে অনেক বেশি বাসযোগ্য করে তোলা যাবে। এই বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলবো ছোট্ট একটা বিরতির ওপরে। স্টে টিউন। এমন সবুজায়নের জন্যই তো শত সহস্র কোটি টাকার ব্যয় হয়, তবু কেন পৃথিবীর বায়ুমণ্ডল প্রতি মুহূর্ত আমরাই আবার ক্ষতি করছি? প্রশ্ন হচ্ছে, যেরকম হুমকির মধ্যে পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছি, নিজেরা নিরাপদ থাকতে পারবো তো? কি মনে হয়, নিজেরা নিরাপদ থাকতে পারবো? ডেফিনেটলি নিরাপত্তার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, শত শত কোটি টাকা ব্যয় করে আমরা আবার বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছি, কিন্তু আমাদের শত শত কোটি টাকা আমরা অন্য খাতে ক্ষয় করছি। কিন্তু আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা যদি আমরা চিন্তা করি, শত শত কোটি টাকা ব্যয় করে ট্রেন করতেছি, আমরা গাড়ি বাড়াচ্ছি, কিন্তু মানুষের যে গ্লোবাল আর্নিং বাড়ানোর জন্য যে অনেক বেশি মানবিক হওয়া দরকার, সেই মানবিকতার জায়গা থেকে আমরা অনেক বেশি ক্ষুণ্ণ হচ্ছি। সুতরাং আমরা এর থেকে পরিত্রাণের সর্বপ্রথম যদি উপায় তা বের করতে যাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে মানুষের মধ্যে অনেক বেশি পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। শত শত কোটি টাকা ব্যয় করার পাশাপাশি অ্যাওয়ারনেসগুলো বাড়িয়ে দিতে হবে, তবেই আমাদের একটা সমাধানের পথ বের হবে। চমৎকার, এই ইঙ্গিতটা পাওয়া গেছে। একটু এই জায়গাটায় আসি। আমরা জানি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা যেটাকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, সেখানে কাউকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে। আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের কথা যদি একটু চিন্তা করি, আইলা আসলো, সিডর এসছে, বুলবুল এসছে, একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে, কি মনে হয় তাদের জীবন কতটা বিপর্যস্ত? সর্বপ্রথম তাদের পানির যে সমস্যাটা, লবণাক্ততা এবং এই সিডরের কারণে তাদের বাসস্থানের যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটার কারণে দেখা যাচ্ছে যে উপকূলীয় মানুষগুলো শহর ভিত্তিকের দিকে বেশি এগিয়ে আসতেছে। যেমন ওনাদের ওই জন্মগত স্থান ছেড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা নষ্ট হচ্ছে, ওইখান থেকে ওনারা শহর ভিত্তিক হচ্ছে। তো ওইভাবে শহরের যে প্রভাবটা পড়তেছে ঢাকার অঞ্চলটায়, তো এইভাবে বলতে গেলে তাদের জীবনযাত্রার মানও যেমন চেঞ্জ হচ্ছে, তাদের বাসস্থান, বস্ত্র, খাদ্য সব কিছুই চেঞ্জ হচ্ছে, আর্থিক অবস্থাও তাদের চেঞ্জ হচ্ছে। মানে কিছু ক্ষেত্রে জলবায়ু উদ্বাস্তে পরিণত হচ্ছে তারা, তাই তো? আচ্ছা, একটু এখানটায় জানতে চাই, বাংলাদেশের হুমকি আর কি ধরনের আছে বলে মনে হয়? একটার পর একটা তো প্রাকৃতিক দুর্যোগ দেখছি, আর কি হতে পারে? বাংলাদেশে যেটা জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবর্তনগুলি হচ্ছে, যেমন ও একটু আগে বললো জলবায়ু পরিবর্তনের ফলে যে লবণাক্ততার ব্যাপারটা, এটা বিশেষত হচ্ছে আমাদের যেই পোল মেরুগুলো, তো বৈশ্বিকভাবে এটা হওয়ার কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে এই পোল মেরুগুলো থেকে বরফ গলতেছে, যেই কারণে হচ্ছে কি আমাদের পানির যে সি লেভেলটা এটা বেড়ে যাচ্ছে। এই সি লেভেল বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত এই যে লবণাক্ত পানির যেই প্রভাবটা হচ্ছে, দেশে বন্যা হচ্ছে, সিডর হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতেছি। সো আমরা তো জানি যে পানি যে ব্যাপারটা, এটা হলো আমাদের বেসিক। সো এই যে লবণাক্ততার কারণে ওই উপকূলীয় অঞ্চলের মানুষগুলো, তারা এই যে পানির অভাবে ওইখানে বসবাস ওদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই কারণে তাদের ওই জায়গাটা ছেড়ে দিয়ে শহর কেন্দ্রিক হচ্ছে ওরা। তো শহরের চলে আসার কারণে শহরের বাস্তুগত যে পরিবর্তন, সেটা হচ্ছে তাদের কর্মসংস্থান পরিবর্তন হচ্ছে, হয়তোবা তাদের ওই অঞ্চল ছেড়ে চলে আসার কারণে এই যে ঢাকা শহরে মানুষের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। এবং এর আগেও আমাদের বন্ধু যে গালিব বলল যে ঢাকা দূষণের দিক থেকে বিশ্বের দ্বিতীয়, এটা হচ্ছে কিন্তু এইসব কারণেই যে জনসংখ্যার পরিমাণটা অনেক বেড়ে গেছে পূর্বের তুলনায়, যে কারণে আমাদের বলতে গেলে চলাচলে অনেক সমস্যা হচ্ছে। তো বেসিক্যালি বলা যায় যে এই যদি বৈশ্বিক তাপমাত্রা এরকম আস্তে আস্তে আরও বাড়তে থাকে, এটা যে আমাদেরই শুধু
প্রভাব পড়বে এরকম না, পুরো বিশ্বে এর প্রভাবটা অনেক বেশি চলে আসবে। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত কিন্তু এখান থেকে আমরা পেয়েছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব আসলে কিভাবে ঠিক পড়ছে। যদি উপকূলীয় অঞ্চলের কথা বলি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী যারা হয় তারা হচ্ছে নারী। একজন নারী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখবেন আপনি? বা যখন হচ্ছে যে আমাদের উপকূলীয় অঞ্চলে যেমন বিভিন্ন জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, বড় বড় ঝড়, সিডোর, মানে যেটা বলা হোক, তখন হচ্ছে যে আমাদের যে উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে তাদের মানে তারা একটা বড় ক্ষতির সম্মুখীন হয়। আর আমাদের যে মানে নদী বলেন, সাগর বলেন, এগুলার পানি হচ্ছে লবণাক্ত, তো তারা হচ্ছে বিশুদ্ধ পানি পায় না। যখন ওই বসবাসের অযোগ্য পরিবেশ সৃষ্টি হয়ে যায় তখন তারা আস্তে আস্তে মানে শহরমুখী হতে থাকে এবং মহিলারা মানে সহজে কোথাও হচ্ছে যে তেমন কোনো কাজ পায় না পাওয়ার ফলে তারা হচ্ছে যে বিভিন্নভাবে মানুষের বাড়িতে, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে তারা কর্মসংস্থানের ব্যবস্থা মানে তৈরি করতে থাকে। আর আমাদের মানে সমাজ ব্যবস্থায় এখনও মেয়েরা হচ্ছে যে মানে নিরাপদ না, সব জায়গায় আমাদের মেয়েরা নিরাপদ না। মেয়েরা বিভিন্নভাবে মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় মানে সামান্য কোনো কিছুতেই। আর আমরা মেয়েরা এখনও মানে পুরো সমস্যাটাকে মানে সুন্দরভাবে মোকাবেলা করতে পারি না। মেয়েরা মোকাবেলা করতে পারি না, যদিও আমি বিষয়টা দ্বিমত পোষণ করবো। পার্শিয়ালি অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, পার্শিয়ালি অ্যাগ্রি। সবাই সুন্দরভাবে ম্যানেজ করতে পারি না, আবার অনেকে আছেন সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। একটু এখানটায় জানতে চাই, এই যে হুমকিগুলো জলবায়ু পরিবর্তনের কারণে পেশাগত পরিবর্তন আনতে হয়, জীবন ব্যবস্থায় একটা পরিবর্তন হয়, অনাকাঙ্ক্ষিত গর্ভপাতও হচ্ছে, নারীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বিশাল বড় পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্তে যাচ্ছি। আমরা যখন এখানে কথা বলছি, কোনো না কোনো প্রান্তে বাংলাদেশের নদী ভাঙন হচ্ছে, কেউ না কেউ নিজের ভূমি থেকে উৎখাত হচ্ছে। এটা থামিয়ে রাখবার কিছু নিয়ন্ত্রণ আমাদের কাছে আছে, তবে বৈশ্বিক নেতারা কি এই বিষয় সম্বন্ধে সচেতন কিনা, কি মনে হয়? বাইরের দেশের কান্ট্রিরা যারা আছে, সো তারা আমাদের ভাবতেছে না, তারা নিজেদের দেশ নিয়ে ভাবতেছে। সো ওরা ওদের দেশ নিয়ে ভাবতেছে, আমাদের নিয়ে ভাবতেছে না, আমরা সাফার করতেছি এগুলো নিয়ে। সো আমাদের নিজেদেরটা ভাবতে হবে আমরা কী করবো বা আমাদের কেমন ডেভেলপ করবো কান্ট্রি বা ইকোনমিক্স, অর্থনীতি কেমন, সব আমাদের ভাবতে। অন্য দেশে যারা ডেভেলপ তারা ভাবতেছে না একদম। সো বেসিক্যালি আমাদের ভাবতে হবে এটা নিয়ে, আমাদের ভাবতে হবে। স্যার, একটু আপনার কাছে আসতে চাই, জলবায়ু পরিবর্তনের এই যে প্রভাব এবং এটা নিয়ে বিশ্ব নেতার যে ঐক্যমতে পৌঁছানো, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বছর ধরে কাজ করা হচ্ছে। আপনার কি মনে হয় কোন জায়গায় সবচেয়ে বড় অন্তরায়? কী জন্য আসলে বিশ্ব নেতাদের আমরা একটা অ্যাগ্রিমেন্টে আনতে পারছি না যে তারা সবাই একই রকম করে চিন্তা করবেন এবং বিশ্বের যে বায়ুমণ্ডল, তার যে এয়ার কোয়ালিটি কিংবা আমাদের আবহাওয়াজনিত যেই ঝুঁকিগুলো হ্রাসকল্পে তারা কেন আগ্রহী হচ্ছে না? মূল যে জায়গাটা প্রথমে যেটা বলেন আগ্রহী না, আসলে তারাই তো মূলত পরিবেশ দূষণ বা জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী। এখন তাদেরকে যখন আমরা বলছি যে হ্যাঁ আপনারা $100 বিলিয়ন আমাদেরকে দেন, আমরা সেটা দিয়ে গ্রিন ডেভেলপমেন্ট করব, সেই জায়গা থেকে তারা কোনোভাবেই তাদের প্রফিটের সামান্যতম অংশ আমাদেরকে দিতে চাচ্ছেন। এই জায়গাটা একটা বড় বিষয় এবং এইটার মূল জায়গা হচ্ছে যেটা যে আমরা নেচারকে কমোডিফাইড করে ফেলেছি আসলে। এবং সেই জায়গা থেকে বের হয়ে আসা আমাদের এখন যে মানে যতই গভীরে যাচ্ছি, যতই দিন এগুচ্ছে, ততই আমরা আসলে জটিল থেকে জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি দেখেন যে এখন আমরা প্যান্ডেমিক একটা সিচুয়েশন পার করছি এবং আগামী 50 বছর পরে আমরা হয়তো এর চেয়ে বড় ভয়াবহ কোনো প্যান্ডেমিকের মধ্যে পড়বো এবং সেটা হবে পরিবেশগত অথবা প্রতিবেশগত সমস্যা। আমার কাছে চমৎকার স্যার, খুব সুন্দর একটা ইঙ্গিত করেছেন, যে জন্য আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তারা এই ব্যয় নির্বাহ করতে রাজি না কেন বলে আপনার মনে হয়? আসলে আমি যেটা মনে করি যে জলবায়ু পরিবর্তনে উন্নত যে দেশগুলো আছে তারা আসলে তাদের নিজেদের লাভ বা মুনাফা অর্জনের যেই জায়গাটা, সেখানেই তারা ফোকাস করতে চায় বেশি, তাদের নিজেদের ডেভেলপমেন্টের জায়গাটাকে বেশি দেখতে যাচ্ছে। এবং সেখানে তথাকথিত যারা আসলে একটু ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ যাদেরকে আমরা বলতেছি, তাদের বিষয়টাকে তারা ইগনোর করতেছে, যেটাকে আমরা সদিচ্ছা বলতে পারি, সেটা তাদের মধ্যে আসলে কম। আর এখানে তাদের কনজামশনের ব্যাপারটা, তাদের যে আসলে ভোগবাদী যে সংস্কৃতি আমরা যেটাকে বলতেছি, আমি মনে করি সেটাও অনেকটা দায়ী এবং তাদের মানসিকতাও এখানে অনেকটা দায়ী। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে তাদের সদিচ্ছা, তাদের যে কনজামশন প্যাটার্ন, সেই জায়গাটাকে আমাদের আসলে কমিয়ে তারা কিভাবে আসলে এটাকে দেখতেছে এবং সেটাকে আমাদের মতো দেশ যারা আছি আমরা এটাকে কিভাবে নিচ্ছি এবং আমাদের আসলে যে যখন আমরা বলতেছি যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলতেছি বা আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলতেছি, সেখানে আসলে আমরা কতটুকু ফোকাস করতে পারতেছি সেটা আমার কাছে আসলে মনে হচ্ছে এখানে। স্যার, আমরা প্রতি মুহূর্ত গ্লোবালাইজেশনের কথা বলি, প্রতি মুহূর্ত বলি বিশ্ব
আসলে একটাই বিন্দু, এই বিন্দুর ডান এবং বাম নেই, উপর এবং নিচ নেই, সবাই একসাথে থাকি আমরা। অথচ বাস্তবতা হচ্ছে, আমি যে প্রশ্নটি করলাম, স্বাস্থ্য ব্যয়ের দিকে যদি আমরা একটু তাকাই, প্রতি বছর স্বাস্থ্য ব্যয় বাড়াতে আমরা আগ্রহী, কিন্তু জলবায়ু পরিবর্তনের যে হুমকি, সেই হুমকি মোকাবেলায় আমাদের অংশগ্রহণের ব্যাপারে আমরা নিরুৎসাহিত। আপনি কীভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? কি মনে হয় আপনার? আমার মনে হয় এটা কয়েকটা দিক থেকে দেখা যায়। আমার কাছে যেটা মনে হয়, স্বাস্থ্য ব্যয় যেটা, সেটা হয়তো বা শর্ট রানের ক্ষেত্রে আমরা দেখতে পারি, কারণ শর্ট রানে যদি আমরা চিন্তা করি স্বাস্থ্য ব্যয় করাটা আমাদের জন্য দরকার, কিন্তু যদি লং টার্মে চিন্তা করি সেই জায়গা থেকে আমার মনে হয় জ্ঞানের অভাব রয়েছে, বা যখন আমরা একটা স্বাস্থ্য ব্যয়ের কথা বলছি সেটার সাথে নীতিমালাও জড়িত। সো আমাদের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা তারা এই বিষয় কতটুকু বোঝেন বা জানেন, এবং একই সাথে আমি যদি রাজনৈতিক দিক থেকে জিনিসটা একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে স্বাস্থ্য ব্যয়ে, আমি যখন ডিরেক্টলি স্বাস্থ্য ব্যয়ে অর্থ দিচ্ছি, স্বাস্থ্য ব্যয়ের ক্ষেত্রে অর্থ দিচ্ছি, সেক্ষেত্রে আমার জনগণ কতটুকু খুশি হচ্ছে, এবং যখন আমি পরিবেশে দিচ্ছি সেটা জনগণকে কতটুকু নাড়া দিতে পারে, আমার মনে হয় এটা একটা ভাববার বিষয়। কারণ জলবায়ুর কথা যখন বলছি সে সম্পর্কে জনগণের কতটুকু জ্ঞান আছে সেটাও একটা বড় বিষয়। কারণ জনগণ যেহেতু এই জিনিস যদি কম থাকে জ্ঞান, সেক্ষেত্রে যদি শুধুমাত্র ইকোনমিক গেইনের কথাই আমি বলি, নির্বাচনের বিষয় বা এই ধরনের বিষয়, আমার মনে হয় সেই দিক থেকেও এটা ভেবে দেখা যায়। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দর একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। স্বাস্থ্য ব্যয় যদি বাড়াই আর জলবায়ুকে যদি অবহেলা করি, তবে দিন শেষে আমার ক্রমেই স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে যেতে হবে। আবার যদি জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করবার জন্য আমার ব্যয় বাড়াই, তাহলে স্বাস্থ্য ব্যয় হয়তো কিছুটা সংকোচন করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত নিব আমরা, সমাধান কি হবে, জানবার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির উপরে। স্টে টিউন। স্বাগত আরেকবার। দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা হচ্ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে। তাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করছিলাম জলবায়ু পরিবর্তনের হুমকি তারা কতখানি অ্যাড্রেস করতে পারছে। এই পর্যায়ে একটু সমাধানের পথে হাঁটব। কি মনে হয়, এই যে একটা হুমকির মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্ত যাচ্ছি, কি করলে এটার একটা টেকসই সমাধান হবে? এখন আমাদের যেটা করতে হবে, যে টেকনোলজিটা এখন আমরা ইউজ করা বন্ধ করতে পারছি না, আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে যেন আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, কোনো নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা আবর্জনা ফেলি এবং যতটুকু কম সম্ভব, যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে আমরা টেকনোলজিটাকে ব্যবহার করি। বাহ, চমৎকার, খুব সুন্দর একটা সাজেশন। টেকনোলজি লিমিটেড করার কথা আমরা বলছি, কারণ আমরা টেকনোলজি ওয়েস্টের কথাও জানি, অনেক ভয়াবহ ওয়েস্ট তৈরি করতে পারে। আর কি করা যেতে পারে? আপনি যে কথা বললেন, আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। কারণ আমাদের এই যে প্রকৃতি থেকে যে ওয়েস্টগুলো, এগুলো ফেলার জন্য একটা স্পেসিফিক একটা এরিয়া আমাদের নির্বাচন করা দরকার। অ্যান্ড আদারওয়াইজ আমরা দেখা যাচ্ছে যে এর সমাধানের পথ যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমরা কাপড় যখন ওয়াশিং মেশিন দিয়ে ধৌত করছি, সেই কাপড়গুলো আমরা আবার মেশিন দিয়েই শুকাচ্ছি। সো এই জায়গাটা হয় কি, আমরা ওই কাপড়গুলো রোদের আলোতে শুকাতে পারি, যাতে ট্রাইবেল ড্রায়ার আমাদের ইউজ করা না লাগতে পারে। আমরা যখন এসি ইউজ করছি, আমরা 25 ডিগ্রির আপে ইউজ করতে পারি। এসি ইউজ করি, বাট আমাদের জীবাশ্ম যে জ্বালানি, এগুলো কমবে। সো এভাবেই আমাদের সমাধানের পথগুলো খুঁজে বের করতে হবে। এবং সব কথার যে মূল কথাটা যদি আসি আমরা, তাহলে আমাদের অনেক বেশি হিউম্যানিটিস আনতেই হবে মানুষের মধ্যে। পাবলিক অ্যাওয়ারনেসের পাশাপাশি অনেক বেশি মানবিক হতে হবে, এর বিন্দু পরিমাণে অবকাশ নেই। বাহ, চমৎকার। সমাধান কি করে আসতে পারে? প্রথমত কনসার্ন একটা হয়ে গেছে যে গ্লোবাল ওয়ার্মিং, এটা এখন কমানোর জন্য আমাদের একটাই জরুরি, যেটা হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস বাড়ানো, যেটা আমাদের বন্ধু তানভীর বলে গেছে। এখন মানুষের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদের হচ্ছে এটা মানুষকে একটা লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। এটার ব্যাপারে হচ্ছে শিক্ষা দিতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্টটা কী, এটা নিয়ে কীভাবে এটা পলিউটেড হতে পারে, এবং হচ্ছে মানে হোল অ্যারাউন্ড দ্য এনভায়রনমেন্ট, সোশ্যাল, ইকোনমিক্যাল। এখন এই ব্যাপারে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এগুলো আমরা অফ করতে পারবো না, বাট এটা একটা আমাদের সলিউশন বের করতে হবে। যেমন বিভিন্ন কান্ট্রি হচ্ছে এটার সলিউশন অলরেডি, তারা হচ্ছে ছোটোবেলা থেকে বাচ্চাদের স্কুল কলেজে শিক্ষা দিচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা কী। ওই এনভায়রনমেন্টটা যদি আমরা বুঝতে পারি, ওটা যে আমাদের কী মানে হেল্প করছে, ওটার যদি ইম্পর্টেন্সটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এটা সলিউশনটা করতে পারবো।
এটা হচ্ছে বেসিক্যালি হিউম্যান অ্যাওয়ারনেসটা বাড়ানো, আর এটার উপরে আমাদের বেসিক্যালি শিখতে হবে এটা অ্যাকচুয়ালি আমাদের কী উপকার করতে পারে। চমৎকার। আর কি করা যেতে পারে সমাধানের জন্য? আরও করা যেতে পারে, যেমন আমাদের গ্রিন টেকনোলজি, আমাদের সবুজায়নের ক্ষেত্রে আরও জোরদার করে এই দিকটাতে দেখা যেতে পারে। বা বর্তমানে যে বনজ যে সম্পদটা 25% থাকা প্রয়োজন, সেখানে আমাদের বাংলাদেশের 16%, এর থেকেও কমে গিয়েছে। তা আমাদের উচিত এই দিকটাতে যেমন পরিমাণে আমরা ইন্ডাস্ট্রি করতেছি, যেমন পরিমাণে আমাদের বাসস্থান, আমাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতেছি, তেমন পরিমাণে আমাদের এই দিকটাতে আরও বেশি সচেতন হওয়া উচিত। যা এর মাধ্যমে আমরা যেমন ইন্ডাস্ট্রির পাশে ছোট একটা জায়গা করে নিজেদের মতো করে গার্ডেনিং বা এর মধ্যে গাছের যে এটা আরও বাড়িয়ে আমাদের এই জিনিসটাতে আরও বেশি ফোকাস করে আর এনভায়রনমেন্টের যে নেচারটা এটাকে আরও ডেভেলপ করা। চমৎকার। আর কি করা যেতে পারে? আমার কাছে একটা বিষয় মনে হয় যে পরিবেশ দূষণের মূলত আমরা মানুষরাই রয়েছি। প্রায় 90% যে দূষণ, এটা আমাদের মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলেই হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যে কার্যক্রমের কারণে হচ্ছে, ওই সব কার্যক্রম সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। একমাত্র সচেতনতাই পারবে এই পরিবেশ দূষণকে কমিয়ে আনতে। এই বিষয়ে COP26-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন, সেটা হলো যে উনি বৈদেশিক অর্থায়নের মাধ্যমে প্রায় 12টি কয়লা উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্র উনি বন্ধ করে দেবেন, বাতিল ঘোষণা করেছেন। এবং 2041 সালের মধ্যে যেটা হবে সেটা বলেছেন যে নবায়নযোগ্য বিদ্যুৎ চলে আসবে। এইরকম কার্যকরী কিছু পদক্ষেপ যদি নেওয়া যায় এবং সেটা বাস্তবায়ন করা যায়, আমি মনে করি এইসব কার্যক্রমগুলি আমাদেরকে খুবই উপকার করবে, বৈশ্বিক উষ্ণায়নটা কমে আনা যায়। বাহ, চমৎকার। আর কি করা যেতে পারে? ফসিল ফল কমাতে হবে। তারপর আমাদের বাসার যে বারান্দা বা বাসার যে ছাদ, সেখানে আমাদের চেষ্টা করতে হবে যে বেশি বেশি গাছ লাগানো। তারপরে যে আমাদের যে পরিবেশের তাপমাত্রা বেড়ে গেছে, সেটা আমাদের কমানোর চেষ্টা করতে হবে। চমৎকার। এগুলো আমার মনে হয় এতটুকু সাজেশন আমরা আপনার কাছ থেকে পেয়েছি যা যথেষ্ট। আর কি করা যেতে পারে? গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি, তার মধ্যে একটা প্রবলেমটা হচ্ছে স্বাদু পানি, মানে যে পানিটা আমরা ইউজ করি। আর রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও এসেছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আপনার স্বাদু পানির পরিমাণের একর, যেটা 175 একর পানিতে ওইখানকার উপকূলীয় মানুষগুলো তার উপর ডিপেন্ড করে আছে। কিন্তু আশেপাশের যে সমুদ্র জলধারা, এটার ফলে যে লোনা পানিতে যে ব্রোমাইড আসতেছে, সেই পানিটা একসঙ্গে যখন মিশে যাচ্ছে, তখন সে স্বাদু পানিতে ক্লোরিনের সাহায্যে ব্রোমাইড থেকে ব্রোমোড উৎপন্ন করতেছে, যেটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং যার ফলে ক্যান্সার হতে পারে। তো এইখানে যে এখানকার যে পানি বিশরদ আছে, তারা চিন্তা করেছে সেই পানিটা সেভ করার জন্য পানির ওপর শেড বল, প্রায় 9,60,00,000 শেড বল তারা দিছে, যার কারণে স্বাদু পানিটা স্বাদু পানিটা রক্ষা করা যায় এবং ওয়াইল্ড লাইফ যা তার উপর ডিপেন্ডেন্ট, তা যাতে সার্ভাইভ করতে পারে, রক্ষা করা যায়। এবং সেটা 10 বছর এইটা স্বাদু পানিটা থাকবে, আর যার কারণে খরার পরিমাণটা কমে যাবে। ঠিক সেইভাবে আমরা বাংলাদেশে এমন কিন্তু করা যায়। এটা কিন্তু খুব যে ইকোনমিক বা খুব যেটা হচ্ছে এক্সপেন্সিভ কিছু এমন কিন্তু না। বাংলাদেশে আমরা হিউজ লেক আছে, যেখান থেকে পানি প্রতি বছর কমে যাচ্ছে, পানিটা দূষণ হচ্ছে। আর যেটা ঢাকা সিটিতে যেটা দেখা যাচ্ছে, লেকগুলো প্রায় দূষণ হচ্ছে। আমরা চাইলে কিন্তু সেই যে পলিউশনগুলো, আমরা বুড়িগঙ্গা নদীর কথা চিন্তা করি, নদী, হ্যাঁ, লেক তো না, ধানমন্ডিতে লেক আছে, গুলশানের লেক আছে। হ্যাঁ, আমাদের যে পলিউশন, আমার যে নোংরাগুলো, সেগুলো ইচ্ছা করলে আমরা একটা জায়গায় মাটির কোনো একটি স্পেস করে আমরা সেখানে জমা করতে পারি। আর সব থেকে বড় কথা, আমরা স্টুডেন্ট হিসাবে আমরা যেটা করতে পারি কি, আমরা আমাদের সহজ কাজগুলো, যেমন আমরা নোংরা যেখানে সেখানে ফেলবো না, আমাদের যে কাজটুকু বা নোংরা যেগুলো হচ্ছে আমরা একসাথে জমাই রেখে একটা বিনের মধ্যে ফেলবো, তাহলে সেগুলো নির্দিষ্ট একটা জায়গায় যে পৌঁছাবে। তাহলে আমরা যে ছোট ছোট আস্তে আস্তে এক থেকে আমরা একজনকে দেখে আরেকজন শিখতেছি, তারপর একজন শিখতেছি, এটা একটা সময় বড় একটা পরিসরে যাবে। আর ইনশাল্লাহ এভাবে আমরা যদি, আর সব থেকে বড় হয় যদি গভর্নমেন্ট এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, কারণ গভর্নমেন্ট যখন কোনো পদক্ষেপ নেবে সেটা সবাই করবে, আর যখন আমরা একটা সাধারণ মানুষ করবো, সেটা কখনোই পসিবল, এটা অনেক ধীর গতিতে যাবে। আর কি করা যেতে পারে? প্লাস্টিক রিসাইকেল করে কিছু নতুন কিছু, যেমন ফুলের টব বানানো যায়। সো প্লাস্টিক অনেক মিসইউজ হচ্ছে। সো আমাদের হচ্ছে কি, রিসাইকেল করবো প্লাস্টিকটাকে, যেমন ফুলের টব বানানো যাবে। সো তখন তাহলে এমন সমস্যা হবে না পরিবেশ। ফার্স্ট অফ অল, গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে আমাদের এনভায়রনমেন্ট জড়িত। আমি আমার এনভায়রনমেন্টের মধ্যে আমি ময়লা ফেলতেছি, সেটা যদি আমি ম্যানেজ করি, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে, যেহেতু ও বললো রিসাইকেল বা রিইউজের কথা, তো আমিও যদি রিইউজ করি, তাহলে আমার একটা প্রোডাক্ট কিন্তু বারবার আমি ইউজ করতেছি, সেটা আমার নতুন একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে না, ডিপেন্ডেন্সি কমছে। হ্যাঁ, ডিপেন্ডেন্সি কমছে। তো ওয়েস্ট ম্যানেজমেন্টটা, তারপর আবার আমাদের মাতুয়ার ল্যান্ডফিলের কথাই বলি, ওইখানে যদি প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়, আমি কিন্তু ওইখান থেকে মিথেন গ্যাস পাবো।
এক্সট্রা আবার আমি গ্যাস পাচ্ছি, আমার কিন্তু এক্সট্রাক্ট করতে হচ্ছে না আমার অভ্যন্তরণ থেকে, তাই না? আমরা গ্রিন টেকনোলজি ইউজ করতেছি, বা ওইটা আলাদা সাবজেক্ট, ওটা এক্সপেন্সিভ প্রচুর, কিন্তু আমরা নিজে যতটুকু এখন গ্রহণ করছি সেটা নিয়ে আগে ভাবি না কেন? সেটা নিয়ে আগে ভাবি, যেটা আমরা করে রাখছি, যত ওয়েস্ট করতেছি সেইগুলোই আগে ম্যানেজমেন্ট করার ট্রাই করি, সেখান থেকে কিছু আবার নিই, নতুন করে আগেই উঠায় নিয়ে আসবো পৃথিবীর থেকে, গ্রহণ করতে চুষে খাচ্ছি, এরকম না করার থেকে যতটুকু করছি সেটার থেকে আমরা বেনিফিট একটু খুঁজি। এটা আমার সাজেশন আর কি। রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ, এই RRR এর মধ্যে আমাদের বন্দি থাকতে হবে। চমৎকার। আর কি করা যেতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে ব্যক্তি সচেতনতা বা আমাদের ইন্ডিভিজুয়াল, আমরা নিজেদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি এনভায়রনমেন্টাল পলিউশনকে প্রতিরোধ করার জন্য। কারণ যদি আমরাই না সচেতন হই তাহলে গভর্নমেন্ট বা বড় ধরনের কোনো অর্গানাইজেশন এখানে কিছু করার নাই, যেহেতু আমরা তাদের আন্ডারে। আমরা একটা কাজ করতে পারি, যখন আমরা কোথাও যাচ্ছি বা তখন যদি আমরা আমাদের ওয়াটার বোতল ক্যারি করি, এটা একটা বিষয়। আমরা ওখানে কোনো কিছু কিনলাম না, কোনো কোকা-কোলা বা কোনো প্লাস্টিক আমরা বাইরে ফেলছি না, নিজেরাই একটা কিছু ক্যারি করছি, এনভায়রনমেন্ট ভালো থাকছে। সত্যি যেটা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট অথবা এনভায়রনমেন্ট যেন হ্যাম্পার না হয় সে ধরনের সব বিষয়ে যেন আমরা যে বিষয়টা থাকি, সবচেয়ে বড় বিষয় আমাদেরকে কনসার্ন থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে, যেন কোনোভাবে আমাদের দ্বারা এনভায়রনমেন্ট হ্যাম্পার না হয়। আর আমার মনে হয় এটাই অনেক বড় একটা ব্যাপার এবং পয়েন্ট, সলিউশন যেটা আমরা করতে পারি আমরা সবাই। এটা সবাইকে সচেতন হতে হবে এই বিষয়ে। বাহ, চমৎকার। স্যার, আর কী করা যেতে পারে? আমরা জানি যে মানব সভ্যতার বিকাশ, বিবর্তন এবং ক্রমধারা এখনও চলমান রয়েছে, এবং এই বিবর্তনের ক্রমধারায় আমরা যে ইমপ্রুভমেন্ট করছি সেটাকে বলছি উন্নতি। এবং এখনকার যে উন্নতিটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলতে পারি ইনফেকশাস ডেভেলপমেন্ট, অথবা যে একজনকে দেখাদেখি করে যে উন্নয়ন। যেমন আমরা বলতে পারি যে বাইরের দেশের প্যাটার্নে আমরা আরবানাইজেশন করতে যাচ্ছি, যাতে করে আমাদের আনপ্ল্যান্ড আরবান এরিয়া তৈরি হচ্ছে, যে রুরাল এরিয়ার ট্রান্সফরমেশন ঘটছে আরবান এরিয়াতে। আমরা বরং এই যে আরবান ট্রান্সফরমেশনের দিকে না ঝুঁকে যদি এটা করি যে সাস্টেইনিং রুরালাইজেশন, হ্যাঁ, আমার রুরাল এরিয়াতে সব ফ্যাসিলিটিস থাকবে, আরবান ফ্যাসিলিটিস, কিন্তু রুরাল এরিয়া রুরালই থাকবে, সেটাকে পরিবর্তন ঘটাবো না। আর দ্বিতীয় যে বিষয়টা, মানুষ অনেকে বলেন যে সচেতনতা বৃদ্ধি করলেই সব সম্ভব। একজন মানুষ কি জানে না যে একটা বোতল আমি যদি ফেলে দেই যেখানে সেখানে, একটা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলি, সেটা আমার পরিবেশকে দূষিত করছে। আমি গাড়ি চালাচ্ছি, সেটা আমার পরিবেশকে দূষিত করছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হিউম্যান অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করা এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটা যদি করা যায় আমার পরিবেশকে দূষিত আমি মুক্ত রাখতে পারবো। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে আইন এবং পলিসি তৈরি করা এবং সেটা প্রপার ইমপ্লিমেন্টেশন, সেই জায়গাটা টোটাল একটা বিহেভিয়ারাল চেঞ্জ আমাদের লাগবে, যে বিহেভিয়ারাল চেঞ্জটা আমাদের একটা সাস্টেনেবল এনভায়রনমেন্টের দিকে নিয়ে যাবে। চমৎকার, চমৎকার স্যার, খুব সুন্দর বলেছেন। আর কি করা যেতে পারে ম্যাডাম? আমি যখন আসলে কোনো ফুড ইনটেক করতেছি বা আমি যখন আমার ক্লোদিং প্যাটার্নের কথা বলতেছি, সবটাই কিন্তু আমার আসলে ভোগের সাথে অনেকটা রিলেটেড। সো এটাকে যদি আমরা একটু কমিয়ে আনতে পারি আমাদের বিহেভিয়ারের মধ্যে, ওই লাইফস্টাইলের মধ্যে যদি আমরা ওইভাবে কোপ আপ করতে পারি যে না আমি আসলে এটা ইউজ করবো না, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেই জায়গাটাতে আমি যাব, সেটা একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেহেতু এখানে একটা বিগ রোল প্লে করতেছে, তাদের পলিসিতে যদি কোনো একটা চেঞ্জ আনা যায়, যে তাদের একটা লিমিট দেওয়া, যে তার এটার উপরে গেলে তাদের হয়তো একটা তাদের উপরে একটা ট্যাক্স অর দে হ্যাভ টু পে সামথিং মোর, তাদের আলাদা করে কিছু পে করতে হবে যদি তারা ওই লেভেলটা মেনটেন না করে। তো তাদেরকে একটা স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে রাখা। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যেটা অলরেডি আমরা ক্ষতি করে ফেলেছি, আমাদের ক্রিটিক্যাল ডিজাস্টার রিস্ক রিডাকশনে যেটা বলি, যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে জোনগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং ওখানকার জন্য আলাদা করে আমাদেরকে চিন্তা করা। কারণ এক একটা এরিয়া আমাদের এক একটা ডিজাস্টার এফেক্টেড। আমরা জানি যে কোনো জায়গায় হয়তো স্লাইনেটের প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় হয়তো নদী ভাঙনের সমস্যাটা বেশি। সো ওই জোনগুলো, ক্রিটিক্যালি যে জোনগুলো আমরা বলতেছি, সেটাকে আইডেন্টিফাই করে ওই জায়গার কথাটা চিন্তা করে আমাদেরকে আসলে ওই অনুযায়ী স্টেপ দেওয়া, স্টেট একটা মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসে, যেটা আমরা ডিজাস্টার রিস্ক রিডাকশনের মধ্যেও বলতে পারি। মানে লোকাল প্রবলেম লোকাল সলিউশন প্রপোজ করছেন, লোকাল সলিউশনের কথা আমরা বলতেছি। চমৎকার স্যার। আর কি করণীয় আছে আমার? সবার আগেই আমার যেটা মনে হয় একটা ওয়েল ডিফাইন্ড নলেজ দরকার আমাদের। কারণ আমার যেটা মনে হয় যে আমাদের কাছে অনেক জিনিসই খাপ ছাড়া, আমরা অনেকেই অনেক কিছু জানি না, ইনফরমেশন গ্যাপের একটা প্রবলেম আছে আমার যেটা মনে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি,
প্রচুর রিসার্চ দরকার, গবেষণা দরকার, এবং গবেষণার মাধ্যমে এই লুপহোলগুলো যাতে বের হয়ে আসে, আমরা যাতে একটা ওয়েল ডিফাইন্ড নলেজ পাই, এবং সেই নলেজ যাতে পলিসিতে রিফ্লেক্ট হয়, এবং সেই পলিসি আদৌ আমার ল এনফোর্সমেন্ট সেক্টর সেটা এনশিওর করছে কিনা সেটা আসলে ভেবে দেখা দরকার। এবং আলটিমেটলি আমার যেটা মনে হয় যে শুধুমাত্র ডেভেলপড কান্ট্রি যে পথে হাঁটছে সেই পথেই যে আমার ধরে আগাতে হবে ব্যাপারটা এরকম না। আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যখন আমরা বলি, মানে মানুষকে মানে ইট শুড বি পিপল ইনক্লুসিভ, ইট শুড বি সোশ্যালি ইনক্লুসিভ, ইট শুড বি ইকোনমিক্যালি ইনক্লুসিভ, ইট শুড বি এনভায়রনমেন্টালি ইনক্লুসিভ, এই ব্যাপারগুলো যাতে এনশিওর হয় এবং সেটা যাতে পলিসি এবং ল এনফোর্সমেন্ট সেক্টরে এনশিওর হয়, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত, আমি এটাই মনে করি। একটা প্রশ্ন রাখা যেতেই পারে, অপ্রয়োজনে আমরা আমাদের রিসোর্সের কী কী ব্যবহার করছি। ধরুন একটা জিজ্ঞাসা যদি হয় যে টুথপেস্ট আমরা যখন কিনি তার যে কাগজের খোসাটা থাকে সেই খোসাটার কার্যকারিতা কি, অনেকে উত্তর দিতে পারবেন না। আমাদের প্রত্যেক দিনকার জীবনে এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করি, কনজিউমার পর্যায় থেকে ভোক্তা পর্যায় থেকে যদি শুধু এর ভোগ বা কনজামশন আমরা কমিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো, এটা যদিও ক্ষুদ্র পরিসরে। ঠিক এই ধারাবাহিকতা যদি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় তবে পরিবর্তিত একটি শান্তিময় পৃথিবী আমরা পাবো, যে পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হবে নিরাপদ। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি একটি সুস্থ স্বাভাবিক পৃথিবীতে সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চান নাকি পরবর্তী প্রজন্মকে একটা নিশ্চিত ডিজাস্টারের দিকে ঠেলে দিতে চান। আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকবেন সবাই, কিপ ইউর ভয়েস রেইজড।